বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। ভিন্নমত থাকলেও সবার লক্ষ্য গণতান্ত্রিক বাংলাদেশ, বললেন ডক্টর আলী রিয়াজ। সীমিত হলেও প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে চায় নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সমর্থন চাইলেন সিসি। বাংলাদেশিদের হজ যাত্রা শুরু। কয়েকটি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন 1200-র বেশি যাত্রী। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। এইবার অনেক ভালো, অনেক আমরা যেভাবে টাকা জমা দিয়েছি সেইভাবে সবকিছু পেয়ে গেছি। কোনো ইনফরমেশনে কোনো অসুবিধা পাইনি। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আপনাদের সাথে আমি জান্নাতুল কুলি আছি। শুরুতেই সংবাদের শিরোনামগুলো জানাচ্ছিলাম। গণতান্ত্রিক সমাজে ভিন্ন মাত্রা থাকলেও লক্ষ্য এক, সবার ঐক্যের উপর নির্ভর করবে এই প্রক্রিয়ার সাফল্য, মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। বলেন, জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়, সবাই একত্রে বসে পথ খোঁজার চেষ্টা চলছে। জানান, গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই প্রধান লক্ষ্য। এদিকে জুনের শুরুতেই ন্যূনতম প্রশ্নে ঐকমত্য তৈরি হবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, জনগণ এবং রাজনৈতিক দলের গণতান্ত্রিক অভিযাত্রার আকাঙ্ক্ষা পূরণে ঐকমত্য কমিশন সফল হবে। যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার, তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তাজনুর ইসলাম সেখানে আছেন, যাচ্ছি তার কাছে। তাজনুর, কি কি বিষয় বৈঠকে গুরুত্ব পাচ্ছে বিস্তারিত জানাবেন। দেখুন, বৈঠক শুরু হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আলাপ হওয়ার কথা রয়েছে। ঐকমত্য কমিশন তো দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে এবং আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তারা কিন্তু এর আগেও এসেছিল 27 মার্চ। তারা এসে তাদের যে বিস্তারিত যে প্রস্তাবনাগুলো ছিল, অর্থাৎ 166টি প্রস্তাব, যেটি কিনা জানা যাচ্ছিল যে ঐকমত্য কমিশনের তরফ থেকে প্রস্তাব করা হয়েছিল, সেই প্রস্তাবের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এর মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি যে 122টিতে তারা আগেই একমত হয়েছিলেন এবং পরবর্তী যেই আংশিক ভিন্নমত কিংবা যেগুলোতে ভিন্নমত রয়েছে সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা হবে এবং সেই বিষয়গুলোতেই জোর দেওয়া হবে। অর্থাৎ সেই আংশিক ভিন্নমত কিংবা যে ভিন্নমতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে করে সমঝোতায় বা এক ধরনের একমতে পৌঁছানো যায়, সেই বিষয়ে কিন্তু আজকে আলাপ হবে। এবং এরই মধ্যে যেই বৈঠক শুরু হয়েছে সেখানে ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজের নেতৃত্বে বাকি যে সংস্কার কমিশনগুলো রয়েছে সেখানকার প্রধানরাও এর মধ্যে যোগ দিয়েছেন। তবে শুরুর যে ব্রিফিংটি হয়েছে, অর্থাৎ বৈঠক শুরুর আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি কথা বলেছেন। একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের যিনি প্রধান আলী রিয়াজ তিনি কথা বলেছেন। মূল বক্তব্যে কথা যেটি শুরুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে বৈঠকটি শুরু হয়েছে, অর্থাৎ ঐকমত্য কমিশনের যে উদ্যোগ, সেই উদ্যোগে আসলে তারা সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের পরবর্তী সময়ে যে রাজনৈতিক যে প্রেক্ষাপট যেগুলো বিভিন্ন সময়ে পার করে এসেছে বাংলাদেশ, সেইখান থেকে অর্থাৎ একটি বিষয় খুব জোরালো ভাবে তারা বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যে ক্ষমতাকে কুক্ষিগত করার যে প্রয়াস কিংবা যে প্রবণতা বাংলাদেশে বিগত সময়গুলোতে দেখা গিয়েছে, সেখান থেকে আসলে কিভাবে বেরিয়ে আসা যায়, সেই বেরিয়ে আসার প্রক্রিয়া কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে যে কথা হবে সেই বিষয়ে কিন্তু আগে ইঙ্গিত পাওয়া গিয়েছে। একই সঙ্গে আলী রিয়াজ যিনি ঐকমত্য কমিশনের প্রধান তিনি যেমনটি বলেছেন যে রাজনৈতিকভাবে ভিন্ন মত থাকলেও আসলে বাংলাদেশের সংস্কার প্রশ্নে সবাই যে এক, সেটি কিন্তু রাজনৈতিক দলের যে ধারাবাহিক যেই বৈঠকগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু স্পষ্টভাবে সেই বার্তা উঠে আসছে। কলি, ধন্যবাদ। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানিয়েছে সিইসি।
AMM নাসির উদ্দিন। সকালে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারে এই আহ্বান জানান তিনি। সিসি বলেন, আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এবং ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সহ সব বিষয়ে বিবেচনা করেই প্রবাসীদের ভোটদানের পদ্ধতি ঠিক করতে হবে। প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, সিস্টেম ডিজাইন, কারিগরি সম্ভাব্যতা, যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ এবং বাস্তবায়ন সহ নানা বিষয়ে আলোচনা হয় এই সেমিনারে। MIST, ঢাবি ও বুয়েট 3টি পদ্ধতি নিয়ে কমিশনে পৃথক প্রতিবেদনও জমা দিয়েছে। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এই 3 পদ্ধতিতে প্রবাসীদের ভোট নিতে গেলে কি কি সমস্যা হতে পারে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। চলতি বছরে হজযাত্রা শুরু হয়েছে। প্রথম দিন মোট 10টি ফ্লাইটে 4180 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে 8টি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং 2টি ফ্লাইট মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সোমবার দিবাগত রাত 2:15টার দিকে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম প্লেনটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এবার রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই 2 দেশের ইমিগ্রেশন হবে যাত্রীদের। এখন পর্যন্ত ঢাকা থেকে সৌদি পৌঁছেছেন 1224 হজযাত্রী। দিনের বাকি 7টি ফ্লাইটে যাবেন আরও 2912 জন। হজ অফিস এবারই প্রথম চালু করেছে কালার ট্যাগ সিস্টেম, যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি। এতে মুসল্লিরা সৌদিতে যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি পৌঁছে যাবে তাদের লাগেজ। সব মিলিয়ে এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা এখানকার কর্মকর্তা কর্মচারী আছেন এবং সেনাবাহিনীর লোক যারা পুলিশ দেখলাম তারা তো অত্যন্ত ভদ্র। কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই, এরপরে হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। মুসলিম এবং সারা দেশের মুসলিমদের জন্য আমি দোয়া করব। 23 সাল থেকে নিয়ত করছি, আমরা 25 সালে যাব। 25-এ আল্লাহ কবুল করছে। আশকোনা হজ ক্যাম্প থেকে সহকর্মী আরিফিন শাকিল আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আরিফিন, ফ্লাইট এ পর্যন্ত কতগুলো ছেড়ে গেল বিস্তারিত একটু জানাবেন। একই সাথে আমরা খবরে জানাচ্ছিলাম যে এবারে হজ ব্যবস্থাপনায় সাধারণ যাত্রীরা খুশি, বাস্তবে তারা কি বলছেন আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ কলি। এখন পর্যন্ত 3টি ফ্লাইট ছেড়ে গেল এবং 3টি ফ্লাইট হিসেবে প্রায় 1200-এর বেশি যাত্রী এরই মধ্যে সৌদি আরবে পৌঁছে গেছেন এবং কেউ কেউ এখন আকাশে আছেন। তবে বাকি যে আরও 7টি ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটের যাত্রীরা কিন্তু এর মধ্যে প্রস্তুতি নিচ্ছেন। আপনাকে যদি ছবিতেও দেখাতে চাই যে যাত্রীরা প্রস্তুতি নিচ্ছেন আগ মুহূর্তে যারা ইমিগ্রেশন করবেন। অর্থাৎ আপনি জানেন যে এই বছর গত কয়েক বছর তুলনায় এবারও কিন্তু এই আশকোনা হজ ক্যাম্পেই বাংলাদেশ অংশের যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হবে এবং এখান থেকে যাত্রীরা এই বাংলাদেশ অংশের ইমিগ্রেশন শেষ করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন যাবেন সেইখানে গিয়ে সৌদি অংশের যে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেগুলো সম্পন্ন করা হবে। এর ফলে যেটি হবে, যারা সৌদি আরবে পৌঁছানোর পর তাদের কোনো ধরনের বিড়ম্বনা পড়তে হবে না এবং নির্বিঘ্নে এবং একেবারে স্বস্তির একটি যেন যাত্রা হয় সেটি আসলে দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং আমরা যদি জানাতে চাই যে এরই মধ্যে যারা এখন পর্যন্ত প্রায় 64,280 জনের ভিসা হয়েছে, যদিও 87,100 জন নিবন্ধন করেছে এবার হজে যাওয়ার জন্য এবং এর মধ্যে বাকি যাদের ভিসা এখন পর্যন্ত হয়নি তারা কিন্তু তাদের ভিসা দিনের অন্যান্য সময় অর্থাৎ যেহেতু প্রায় 31 মে পর্যন্ত এই হজ ফ্লাইট চলবে সেই সময় তাদের ভিসা হয়ে যাবে বলে আশ্বস্ত করা হয়েছে। এবং গতকাল যখন এই ফ্লাইট উদ্বোধন করা হয়েছে তখন বেশ কিছু বিষয় নিয়ে হজ এজেন্সির পক্ষ থেকে জানা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু যাচ্ছেন এবং তাদের যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনের উদ্দেশ্যে এবং তারা আল্লাহর উপস্থিতি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সেই লাব্বাইক ধ্বনি দিয়ে তারা তাদের যে হজের যে যাত্রা সেই যাত্রা শুরুটা করছেন। এবং কলি সব মিলিয়ে যদি বলি আশকোনাতে গত কয়েক বছরের তুলনায় এবার যাত্রীরা বেশ স্বস্তি নিয়ে রয়েছে, কারণ প্রত্যেকটি ডরমিটরিতে প্রত্যেকটি কক্ষে তারা শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে এবং যাত্রীদের দৈনন্দিন যে থাকার জন্য যে ধরনের ব্যবস্থা থাকা দরকার সেই ধরনের ব্যবস্থা সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে, যার ফলে যাত্রীদের কাছ থেকেও এক ধরনের স্বস্তির খবর আমরা পেয়েছি। ধন্যবাদ আপনাকে আরিফিন। নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে শাকিল নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার ছয়ানি ইউনিয়নের গঙ্গাপুর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে শাকিল সহ কয়েকজন বাজারে একটি চায়ের দোকানে বসেছিল। এ সময়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় 5 জন অস্ত্রধারী সেখানে গিয়ে লাবিব নামের এক যুবককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাকিরা বাধা দিলে শাকিলকে গুলি করে সন্ত্রাসীরা। কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই শুভকে। পরে স্থানীয়রা 3 সন্ত্রাসীকে
আটক করে গণধোলাই দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দোকানে চা খাইতেছে অনেকগুলো লোক, তো একটা লোক কয়েকজন লোক সিএনজি করে আসি একটা লোককে নিয়ে যাইতে চাইছিল। পরে আমার বাগিনা সহ আরো 2 জন মিলে অনেকগুলো লোকে বাধা দেওয়ার পরে আমার বাগিনারা স্পটে গুলি করে। ওরা আমাদেরকে ঠেলামারি হালাই দেয়, হালাই দিলে মনে করেন আমাদের সাথে আরেকটা যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা কয় কিসে বলো না, আমরা শাকিল ছেলেটা বলে কিসে। এরপরে ওই ছেলেটা মনে করেন নিজেরা জানামারি হালাই দিয়ে মনে করেন গুলি করছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ যোগ দিচ্ছেন। সবুজ, একটু জানাবেন এই এলাকার অবস্থা এখন কেমন, পরিস্থিতি কেমন, একই সাথে শাকিলের মরদেহ বাড়িতে আনা হয়েছে কিনা সে বিষয়ে তথ্য পেলেও জানাবেন। কলি, আমি এখন আছি যে গুলিতে নিহত হয়েছে শাকিল তার বাড়িতে। এখানে আসলে তার স্বজনরা তারা আহাজারি করছেন। আসলে এখানে একটি হৃদয় বিদারক ঘটনা তৈরি হয়েছে। এখানে শাকিলা তারা যে এখানে কাঁদছে, তার একমাত্র বোন কান্নাকাটি করছেন। এখানে তার মা আসলে শাকিল নিহত হওয়ার খবরে পরে তার মা আসলে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আসলে তিনি স্ট্রোক করেছেন, যেটি তার পরিবার বলছেন। আসলে শাকিলরা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে শাকিল গুলিতে নিহত হয়েছে। তার বাকি যে ছোট ভাই, এক ছোট ভাই তিনি আহত হয়েছেন কালকের, এবং আরেকজন যে আচ্ছা যিনি প্রত্যক্ষদর্শী তার কাছে জানতে চাইবো যে আসলে কি হয়েছিল, সেখানে কি হয়েছিল। সমস্যা হয়েছে, আমরা 2 ভাই নাস্তা করছি, বুটমুড়ি আনাইছি বাজার থেকে, আনি নাস্তা করছি। করার পরে আমার ভাই হবে হাত ধুইছে, 2 ক্যাশে গেছে, মোবাইল লইছে। মোবাইল ওই বাড়ি চাইবে, আর আমার ভাই বাতিজিরে চাইবেলা করে বাড়ির যাই, বাতিজিরে চাইয়ার পর আয়া বাট্টাত খাই একসাথে। আমি তো কতক্ষণ থাকি না, আগে যাই চাই আসি আনা যাই এই হবে মেয়ে ক্যাশে তো মোবাইল লই 12 টাইমে সোর একটা হয়েছে। সোর হয়েছে দৌড়ে যায় সাথে লাভিফ নামে একটা ছেলে রে এইগুলো কিলেতেছে, 1 সিএনজি আর 1 হুন্ডা আইসে, এই হুন্ডাটা কিলেতেছে। কিলারের মাধ্যমে সবাই মানে আমার ভাই কইছে যে কিলাকিলি করেছে, এলাকার সবাই আছে, এটা বই একটা সমাধান করুন। এটার মাধ্যমে মেয়া ব্যাকেরে হরাই দি বই রয়েছে। ইয়ার পরে এইগুলো আবার তোরা কিলাকিলি করেছে, তোরা সমাধান আমরা করে দিবি এলাকার ব্যাকে। যে আসলে শুনতেছিলেন তার ভাইয়ের কথা। আসলে শাকিল ঠিক 3-4 দিন পরে সৌদি আরব যাওয়ার কথা। এর ফাঁকে তিনি একটা চা দোকান করছিলেন, এবং শাকিলকে যে আসলে যারা গুলি করছে তারা মোট 10 জন এসেছিলেন, একটি সিএনজি এবং একটি মোটরসাইকেল যোগে। তো এখানে যারা গুলি করছে তাদের মধ্যে গণধোলায় 3 জন আহত হয়েছেন এবং 3 জন হাসপাতাল রয়েছেন। পুলিশ যেটি বলছে যে আসলে তারা 3 জনকে আটক দেখিয়েছেন, এবং এই ঘটনার পরে পুলিশ, সেনাবাহিনী, পিবিআই, গোয়েন্দা সহ তারা আসলে তদন্ত করছে কারা এই ঘটনা ঘটেছে। এবং পুলিশ যেটি বলছে তারা খুব অল্প সময়ের মধ্যে যে সন্ত্রাসীদের তারা আইনের আওতায় নিয়ে আসতে পারবে। ধন্যবাদ আপনাকে। লাগাতার 5ম রাতের মতো লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। সোমবার রাতে কুপওয়ারা এবং বারামুল্লা জেলার চলে পাল্টাপাল্টি গুলি বর্ষণ। এছাড়া আখনুর সেক্টরের বেশ কিছু স্থানে হয়েছে গোলাগুলি। এতে হতাহতের কোনো তথ্য মেলেনি। মঙ্গলবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। নয়াদিল্লির অভিযোগ, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রথমে গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। গেল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন 26 পর্যটক। জারি জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে প্রতিবেশী 2 দেশের সম্পর্কে। এর আগে টানা 4 রাত গোলাগুলি চলে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে। সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে কানাডার ক্ষমতায় থেকে যাচ্ছে লিবারেলরা। বেসরকারি ফলাফলে 139 আসন নিয়ে শীর্ষস্থানে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে জনসমর্থন টেনে আনা মার্ক কার্নির দল। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সাথে শুল্কারোপ ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল দেশবাসী। ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় ম্যান্ডেট দিল কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নরকে। চলছিল নির্বাচনী ফল ঘোষণার ক্ষণগণনা। অটোয়ায় লিবারেল পার্টির হেডকোয়ার্টার্সে টানটান উত্তেজনা। বেসরকারি হিসেবে লিবারেল পার্টির জয়ের খবর প্রচার হতেই উল্লাসে ফেটে পড়ে কর্মী সমর্থকরা। আবারও কানাডার ক্ষমতায় ফিরছে নিশ্চিত হলেও অবশ্য এখনই বলা যাচ্ছে না লিবারেলরা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা। তবে নির্বাচনী প্রচারণার শুরুর দিকে পিছিয়ে থেকেও এমন কামব্যাকে উচ্ছ্বসিত তারা।
বছরের শুরুতে কেউ ধারণাও করেনি আবার ক্ষমতায় ফিরবে লিবারেলরা। দলকে খাদের কিনারায় রেখে একরকম কোণঠাসা হয়েই প্রধানমন্ত্রী পদ ছেড়েছিলেন জাস্টিন ট্রুডো। সে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন মার্ক কার্নি। হাল ধরেই দলে নতুন প্রাণ সঞ্চার করেন তিনি। প্রতিবেশী মোড়ল যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি আর কানাডা বিরোধী তোপের কড়া জবাব দিয়ে নিজের অবস্থান শক্ত করেন কার্নি। রোববার প্রচারণার শেষ দিনেও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তুলোধুনো করেন ট্রাম্পকে। আর্থসামাজিক ও ভূ রাজনৈতিক নতুন বাস্তবতা মেনে নিয়েই এগিয়ে চলার প্রত্যয় জানান তিনি, যা মন জয় করে কানাডিয়ানদের। বদলে যায় ভোটের মাঠের চিত্র। ধীরে ধীরে জরিপগুলোতেও এগিয়ে যেতে থাকেন এই অর্থনীতিবিদ। হার্ভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী মার্ক কার্নি রাজনীতির ময়দানে একেবারেই নবিশ, তবে অর্থনীতি নিয়ে রয়েছে বিস্তর অভিজ্ঞতা। 2003 সালে ব্যাংক অব কানাডার ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আর্থিক খাতে কাজ করেছেন লন্ডন, টোকিও, নিউ ইয়র্কে। 5 বছরের মাথায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান তিনি। তারই দক্ষতায় ভালোভাবেই বিশ্বমন্দা উতরে গেছে কানাডা। 2013 সালে প্রথম বিদেশি হিসেবে যোগ দেন ব্যাংক অব ইংল্যান্ডের প্রধান হিসেবে। 2020 সালে জলবায়ু ও অর্থনীতি বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করেছেন জাতিসংঘেও। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দেশের অর্থনীতির সংকটকালীন মুহূর্ত মোকাবেলায় নিজেকে যোগ্যতম প্রার্থী হিসেবে প্রমাণ করেন মার্ক কার্নি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। অবশেষে দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেইত প্রধানের রোনেন বার। গেল মাসে তাকে নিরাপত্তা প্রধানের দায়িত্ব থেকে অপসারণের চেষ্টা করেন খোদ বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় কোনো সহযোগিতা না করায় রোনেন বারের উপর ছিল প্রধানমন্ত্রীর ক্ষোভ। তাছাড়া বিক্ষোভকারীদের উপর নজরদারি করতেও বেঁকে বসেন শিন বেইত প্রধান। আর তাই নেতানিয়াহু জানান নিরাপত্তা সংস্থা আর এটির প্রধানের উপর থেকে আস্থা হারিয়েছেন তিনি। সিদ্ধান্ত নেন বারকে বরখাস্তের, তবে প্রাথমিকভাবে সেই পদক্ষেপ আটকে দেন দেশটির সর্বোচ্চ আদালত।